এখন হবে কি 10 টাকার ভাড়া 15 টাকা, আর আপনি 20 টাকা আমাদের কাছে 25 টাকা নিবে, 11 পয়সা, এটা কোনো হিসাব মিলাইতে পারবে না। গণপরিবহনে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল 11 পয়সা। আশানুরূপ না হলেও সিদ্ধান্ত মেনে নিল মালিক সমিতি। জ্বালানি সংকটে অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন। মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। আমরা আশা করি সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিরোধী দলে ঐক্য। সংসদে 10 সদস্যের কমিটি গঠন, আশার আলো বলছেন স্পিকার। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। 16 ডিসেম্বর বা জানুয়ারিতে চালু হচ্ছে শাহজালালের 3rd টার্মিনাল। জুনের পর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর পরিকল্পনা। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে রিশান মাহমুদ। শুনছিলেন শিরোনামগুলো, এই পর্যায়ে জানাবো বিস্তারিত। বাড়ল গণপরিবহনের ভাড়া। প্রতি কিলোমিটারে যাত্রীদের এবার বাড়তি গুনতে হবে 11 পয়সা। সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত জানান সড়কমন্ত্রী। এই বাড়তি ভাড়া যেন বাড়তি জনভোগান্তি না হয় সে বিষয়টি বিবেচনা করা হয়েছে বলেও দাবি করেন শেখ রবিউল আলম। জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই আলোচনায় ছিল গণপরিবহনের বাড়তি ভাড়া। অবশেষে মালিকদের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সড়কমন্ত্রী। প্রায় 1 ঘন্টা আলোচনার পর মন্ত্রী জানান, সাধারণের কথা বিবেচনায় যতটুকু না বাড়ালেই নয় ততটুকুই বাড়ানো হয়েছে বাস ভাড়া। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এটা আগেও ছিল। তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে 11 পয়সা যোগ করে নতুন ভাড়া হবে 2 টাকা 23 পয়সা। সব মহানগর মিনি বাসে 2 টাকা 43, আর বড় বাসে তা হবে 2 টাকা 53 পয়সা। তবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ ডিটিসিএ এলাকায় সর্বনিম্ন ভাড়া 10 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত এই ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর। সমন্বয়টা একটা চলমান প্রক্রিয়া থাকবে, এর জন্য নতুন করে আর মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না বিধায় আমরা মনে করেছি। তেলের দাম বাড়া কমানোর সাথে সমন্বয়টা কী হবে, একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে। আর শীততাপ নিয়ন্ত্রিত বাস ভাড়াও শিগগিরই 3 স্তরে নির্ধারণ হবে বলে জানান মন্ত্রী। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। সরকার নির্ধারিত বাসের নতুন ভাড়া মেনে নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। তাদের দাবি, এই বৃদ্ধি তেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলেও ডলারের সাথে সমন্বয় করা হয়নি। এদিকে রাজধানীতে কিছু কিছু পরিবহনে এরই মধ্যে বাড়তি ভাড়া আদায় করা হলেও বেশিরভাগই এখনও নেওয়া হচ্ছে আগের ভাড়া। পরিবহন সংশ্লিষ্টরা জানান, নতুন তালিকা পেলে বাড়তি ভাড়া নেবেন তারা। কিলোমিটারে 11 পয়সা বাড়ল গণপরিবহনের ভাড়া। দুপুরে সচিবালয়ে মন্ত্রীর ঘোষণার পরপরই রাজধানীর গণপরিবহনে এর প্রভাব পড়তে শুরু করেছে। নিত্য যারা ব্যবহার করেন গণপরিবহন তারা বলছেন, আগে থেকেই নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া, তাই 11 পয়সা বৃদ্ধিতে নতুন করে ভাড়া নির্ধারণের সুযোগ নেই। নগর রাজধানীতে এক এক রুটে এক এক রকম ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন অনেক যাত্রী। 10 টাকা দেওয়ার পরে তারা আরো অতিরিক্ত 5 টাকা দাবি করে, যেটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। মাঝে মধ্যে 2-1টা গাড়িতে একটু ডিস্টার্ব করে যে ভাড়া নিয়ে, যে আগের ভাড়া চলবে না বর্তমান ভাড়া। আগের ভাড়াই রাখছে, আমরা কুটকাছারিতে তালতলা 30 টাকা ভাড়া নিতে এখনো 30 টাকাই ভাড়া। শহরের অধিকাংশ লোকাল বাসে বাড়তি ভাড়া আদায় করতে দেখা যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নতুন চার্ট পেলে সে অনুযায়ী ভাড়া নেবেন তারা। এখন কোম্পানি থেকে নির্দেশ আসবে, তারপর আমরা ভাড়া বৃদ্ধি করবো, কি করবো না করবো তার পরবর্তীতে না জানিও না, এবং চার্টও পাইনি। চার্ট পাইলে আমরা ভাড়া বাড়াই। আমরা কি 9 টাকা 80 পয়সা নিতে পারবো, বা 10 টাকা 50 পয়সা, এই 50 পয়সা কি আমরা পাবো? ভাড়া বেড়ে চাইলে দিতে চায় না, ঠিক আছে, আরো হুমকি দামকি
যে ভাড়া সরকারে বাড়া নেই, তোমরা কেন বেশি নাও? সরকার নির্ধারিত বাসের নতুন ভাড়া মেনে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তবে সমিতি মনে করে বাড়তি ভাড়া তেলের দামের সাথে সমন্বয় করা হলেও ডলার মূল্যের সাথে করা হয়নি। মিনিমাম 28 পয়সা আমাদের কস্টিং আসার কথা ছিল, সেই 28 পয়সাকে 22 পয়সা স্থির করা হয়েছিল। সেই 22 পয়সার থেকে এখন আমাদেরকে 11 পয়সা দেওয়া হয়েছে। মানে কি, শুধুমাত্র তেলের অ্যাডজাস্টমেন্টটা। বৃহস্পতিবার থেকে বাড়তি ভাড়া আদায় করলেও তেলের দাম কমে আসলে আবারও কমানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আরিফিন ইমন, স্টার নিউজ, ঢাকা। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা তা অর্ধেকের নিচে নেমে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। বিকল হওয়া কয়েকটি ইউনিট চালু হলে উৎপাদন বাড়বে। মে মাসে কিছুটা কমতে পারে লোডশেডিং। জ্বালানির এই সংকটের কারণে তারা যদি 1200 MMCFD গ্যাসও আমাদেরকে দিতে পারত, তাহলেও আমরা 7200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম অনেক কম পয়সায়। কিন্তু তারা আমাদেরকে 850 থেকে 900 MMCFD গ্যাস দিতে পারছে। এর মাধ্যমে যদি আমরা গতকালকে রিপোর্টটা দেখি, সেখানে দেখব গ্যাসের মাধ্যমে আমাদের 5274 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যদিও আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে 12154 মেগাওয়াট। পহেলা মে থেকে দেশের কৃষির কথা চিন্তা করে সার কারখানায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে কথা বলেন তিনি। জানান, আমদানি নির্ভরতা কমিয়ে অনুসন্ধানের মাধ্যমে দেশের চাহিদা মেটানোর চেষ্টা চলছে। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এই 2 মাসের সরকার আসার পরে আমরা বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধান কাজ শুরু করেছি। তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফিলিং স্টেশনে অসহনীয় গরমে এখনও দীর্ঘ অপেক্ষায় নাকাল গ্রাহকরা। গাড়ির সারি কমলেও এখনও জ্বালানি পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এছাড়া ফুয়েল পাস অ্যাপে জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। কমছে মোটরসাইকেলের লাইন, তবে নতুন সংকট হিসেবে হাজির ফুয়েল পাস অ্যাপ, যে কারণে দেখা দিয়েছে কারিগরি জটিলতা। তাই তেল না পেয়েই ফিরতে হচ্ছে অনেককে। সেই সঙ্গে অসহনীয় গরমের দীর্ঘ অপেক্ষায় অন্তহীন ভোগান্তিতে গ্রাহকরা। আজকে সকাল 6:30 7টার দিকে গাড়ি লাগাইছি, এখন 11টার দিকে দেওয়া শুরু করছে। অনেক পাম্পে তেল দিচ্ছে না, দেখা গেছে আমরা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকার পরেও পাম্পের কাছে গেছি, তেল পাচ্ছি না। 7:30 থেকে 12টা পর্যন্ত 7 12 5 ঘন্টার মতো প্রায় লেগে গেল। আর অত সহ্য দেন না, ঢুকতেছে সিরিয়ালে তেল দিতেছে, যদি ভিআইপি সিরিয়াল ফোনে ধরা দিতেছে, তেল দিতেছে, তাহলে এগুলো তো বন্ধ করতে হইব। পাম্পে তেলের সরবরাহ বেড়েছে ঠিকই, কিন্তু অপেক্ষা কমেনি এতটুকু। এখনো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে জ্বালানির অপেক্ষায়। যদি সবাই সিরিয়াল মেনটেন করে রিজার্ভটা না করতো, তো সবাই আগে যেভাবে চলতেছিল এখন এভাবেই চলতো, কিন্তু বেশিরভাগই দেখা গেছে রিজার্ভ করে রাখছে। বাট আমরা আমাদের প্রয়োজন, আমরা তো ভাই রিজার্ভ প্রশ্নই আসে না, যখন লাগে তখনই নেই। যারা রাইড শেয়ার করে তাদের তো মনে করেন 2-3 দিনে প্রায় 12-13 লিটার তেল চলে যায়, তো এদের জন্য 60 লিটার তেল, মানে 24 লিটার তেল তো যথার্থ না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে পারলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তো ক্যাপাসিটি অনুযায়ী তো দিতে পারতেছি না। মোটরসাইকেলগুলো কিন্তু তার 10 লিটার ট্যাঙ্কি সে 8 লিটার পাচ্ছে, গাড়ি ক্ষেত্রে কিন্তু সেটা না, তার 60 লিটার ট্যাঙ্কি সে 20 লিটার পাচ্ছে। তো এটা আমরা আজকে থেকে একটু বাড়াচ্ছি গ্রাজুয়ালি। তো আগে যেটা 2000 ছিল সেটা 3000 করেছি। এটা আমার আগে 3000 দিতাম, এসইউবি বা মাইক্রো, ওটা 4000 দেওয়ার চেষ্টা চালাচ্ছি আজকের থেকে। তো ধারাবাহিকতা ঠিক থাকলে আশা করি সপ্তাহের মধ্যে স্বাভাবিক গতিতে আসবে। এমন বাস্তবতায় সরবরাহ ব্যবস্থাকেই পুরোপুরি সিন্ডিকেট মুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। মায়াশিকা রহমান, স্টার নিউজ। স্বাধীনতার 54 বছরেও দেশের দ্বিতীয় রিফাইনারি গড়ে তুলতে না পারাকে দেশের জ্বালানি সংকটের কারণ বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীকে শক্তিশালী করার তাগিদও দিয়েছেন তিনি। মিরপুর সেনানিবাসে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। মেম্বার অফ পার্লামেন্ট ফরিদপুর 3।
মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স। 3 সপ্তাহের এই কোর্সে অংশ নেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক ও সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা। এই কোর্সে গঠনমূলক চিন্তার বিকাশ, জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ নেন অংশগ্রহণকারীরা। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট জানান, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত গঠনে ভূমিকা রাখবে এই কোর্স। I must gratefully acknowledge your enthusiastic involvement in the program which enabled us to achieve our goal. প্রধান অতিথির বক্তব্যে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট নিয়ে কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্বাধীনতার 54 বছরেও দ্বিতীয় জ্বালানি রিফাইনারি গড়ে তুলতে না পারাকে সংকটের কারণ বলে মনে করেন তিনি। We didn't develop the Eastern refinery, or we didn't have a second refinery. And Russian crudes, these are also very cheap, but we are not refining those. And we are in USA, Israel. You can see the energy security, how much it can. বিশ্ব বাণিজ্যের আমদানি রপ্তানি সমুদ্রপথের ওপরই নির্ভরশীল। তাই সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করার তাগিদ দেন সেনাপ্রধান। Intervene to inquire, like Bangladesh Navy is a very important service. We depend on import and export extensively, and we need to protect this sea line of communication. জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও জানান সেনাপ্রধান। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে 10 সদস্যের একটি কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে। জাতীয় সংকট ইস্যুতে সরকার ও বিরোধী দলের এমন উদ্যোগ মানুষের মনে আশার সঞ্চার করবে বলে প্রশংসা করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বুধবারের সংসদ অধিবেশনে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি কমন কমিটি করার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত। জবাবে প্রস্তাবটি বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বসবো, আমরা আলোচনা করব। বৃহস্পতিবার অধিবেশনে সে আশ্বাস বাস্তবায়নে সাড়া দিলেন প্রধানমন্ত্রী। বিরোধী দলীয় নেতার আহ্বানে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে যে কারোর সঙ্গেই আলোচনার জন্য প্রস্তুত তার দল। এ লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদকে সভাপতি করে 5 সদস্যের একটি কমিটি করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বাকি সদস্যদের নাম প্রস্তাবের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। আমাদের পক্ষ থেকে এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম লক্ষ্মীপুর 4, মাইনুল ইসলাম শান্ত খান শান্ত মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানান বিরোধী দলীয় নেতা। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই। জাতীয় সংকটের মতো ইস্যুতে সরকারি ও বিরোধী দলের এই ঐক্যবদ্ধ উদ্যোগের প্রশংসা করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। ধ্রুব গ্রামুল, স্টার নিউজ, ঢাকা।
চলতি বছরের 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি আরও বলেছেন, যে কোনো মূল্যে বিমানকে লাভজনক করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দেশের অ্যাভিয়েশন খাতে এক বড় সংযোজন। আধুনিক ডিজাইন, প্রশস্ত যাত্রী সেবা এলাকা, স্বয়ংক্রিয় চেক ইন ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা সহ আন্তর্জাতিক মানে নির্মিত এই টার্মিনাল কয়েক দফা সময় পিছিয়ে যাওয়ার পর অবশেষে চালুর দ্বারপ্রান্তে এটি। এই টার্মিনাল চালু এবং বিমান খাতের উন্নয়নে বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে থার্ড টার্মিনালের প্রস্তুতি, যাত্রী সেবা বাড়ানো এবং বাংলাদেশ বিমানের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হবে থার্ড টার্মিনাল। থার্ড টার্মিনাল সম্বন্ধে আলোচনা হয়েছে, আমরা কবে নাগাদ উদ্বোধন করতে পারি। ওপেনিংয়ের ডেটটা হয়নি, আমরা চিন্তা করতেছি এন্ড অফ দিস ইয়ার, যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। 2-3 মাস পরে আমরা কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে সেখানে আমরা চিন্তা করেছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে ওপেন করাবো সেটা। দেশের পর্যটন খাতকে আরও গতিশীল করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে পরিকল্পনা বাস্তবায়নের কথাও ভাবছে সরকার। পর্যটন কর্পোরেশনের ব্যাপারে পর্যটন খাতে আমাদের কিভাবে আমরা কাজ করব, সার্বিকভাবে তিনি একটা নির্দেশনা দিয়েছেন যাতে করে যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে আমরা যে 2034 সালে পৌঁছতে চাই সেটার প্রেক্ষাপটে আমরা যাতে একটা ভালো অবদান রাখতে পারি এই মিনিস্ট্রি। বাংলাদেশ বিমানবন্দরকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বৈঠকে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল হয়রানি? রিলস সাংবাদিকতার যুগে ফেসবুকে পরিণত হয়েছে নারীদের হয়রানির কারখানায়। তাও আবার এসব হচ্ছে সংবাদ মাধ্যমের নামে। সাংবাদিকদের বেশে নারীদের অপ্রস্তুত চিত্র ধারণ করে বিকৃত শিরোনামে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অপকর্ম ঠেকাতে প্রয়োজনীয় আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিষয়টি নজরে এসেছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর। সহকর্মী ধ্রুব ইকরামুলের রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা, শত শত ক্যামেরার লেন্স যেখানে খুঁজে বেড়াচ্ছে সংবাদের উপাদান। মোবাইল ফোন, ক্যামেরা বা ক্যামেরা ছাড়া অনেক মানুষের ভিড়। চলনে বলনে এখানে সবাই যেন সাংবাদিক, কিন্তু সত্যি কি তাই? যারা সেখানে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে তাদের ছবি নিতেই হঠাৎ একজন এগিয়ে এলেন, পরিচয় দিলেন সাংবাদিক। তবে নেই পেশাদার কোনো পরিচয়। কি নিয়ে কাজ করেন? নিউজ অ্যান্ড পলিটিক্স। নিউজ অ্যান্ড পলিটিক্স। ও, কন্টেন্ট বানান দেখি। হ্যাঁ। কি ধরনের কন্টেন্ট বানান? আমি এটা কাজ করি 2024 সালে, 23 সাল থেকে। 23 সাল থেকে? মানে কিসে কাজ করেন? এই শুধু এগুলো নিয়ে কাজ করি। নারীদের ইন্টারভিউ করেছেন, এই যে এত নারী, এটাকে আপনি কি পরিচয়ে তাদের ইন্টারভিউ করেছেন একটু জানতে চাই। না ভাই, ভিডিও করতে না, একটু বলেন না কি পরিচয়ে তাদের আপনি তো দেখালেন গণমাধ্যমে কাজ করেন না, কোন পরিচয়ে তাদের ইন্টারভিউ করেছেন এটা একটু। যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছিলেন হাবিব নামে সেই যুবকের 3 দিন আগের একটি কর্মকাণ্ড দেখা যাক। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বসে থাকা নারীর অপ্রস্তুত মুহূর্ত ধারণ করছেন তিনি। ওই সময় ভিডিও ধারণ করে নোংরামি ছড়ানোর অভিযোগে তাকে ধরে পুলিশে দেন পেশাদার সাংবাদিকরা। হাবিব নামের ওই যুবকের মতো সারা দেশে এখন হাজার হাজার মানুষ আছে যারা ভুয়া সংবাদ মাধ্যমের শত শত পেজে করছেন এমন অপকর্ম। একই নারীর একাধিক ভিডিও, নেই কোনো বার্তা। রিল সাংবাদিকতার নামে ছড়ানো হচ্ছে ঘৃণা, করা হচ্ছে হয়রানি। তাৎক্ষণিক কেউ প্রতিক্রিয়া দেখাতে গেলে একসাথে হামলে পড়ে ভুয়া এসব মোবাইল সাংবাদিক। গত ডাকসুর সময়ে
একজন সাংবাদিক পরিচয় দিয়ে এখানে আসেন এবং ইন্টারভিউ করতে চান, যখন আমরা দিতে রাজি হই না তখন কিন্তু তারা বলে তাদের কাছে ওই রকম কিছু ভিডিও আছে এবং এগুলো নিয়ে কথা বলে। তখন একটা পর্যায়ে আমি যখন এটা নিয়ে কথা বলতে যাই যে আপনি এই কাজগুলো করতে পারেন না, তখন বলে হয় যে ছাত্রদল করেন, গলা এত বড়। কয়েকটা পেজ আছে যেগুলোতে ঢুকলে দেখা যাবে সবগুলোই আমারই কন্টেন্ট। ভিডিওটা কে করেছে এটা আমি নিজের চোখেই দেখেছি। তো তাকে যখন আমি বলছি যে এটা আপনি আর কইরেন না, সে মানে কাইন্ড অফ এরকম একটা এই যে সাংবাদিকদের সাথে মিসবিহেভ করছেন জুমা, এটাই বের হচ্ছে, তারা আমাকে হুমকি দিয়েছে। ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যমে এরকম অসংখ্য পেজ রয়েছে যারা সংবাদ মাধ্যমের বেশে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে থাকে, যার বেশিরভাগই দেয় অশালীন বার্তা। এরা বিভিন্ন জায়গায় যায় সংবাদকর্মী পরিচয়ে, কিন্তু ধারণ করে এ ধরনের অশালীন কন্টেন্ট। এরা কারা? অপকর্মে জড়িত এইসব পেজ বেশিরভাগই ঠিকানাবিহীন। যেমন নিউজ বাংলা বিডি নামের একটি পেজের ঠিকানা দেয়া আছে রাজধানীর কারওয়ান বাজারের একটি ভবনে। সরেজমিনে দেখা গেল ভবনটিতে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই। নিউজ বাংলা বিডি ঠিকানা দেওয়া হচ্ছে এই যে আপনার 53 কারওয়ান বাজারে, যে হাসান প্লাজা, এদিকে এই বিল্ডিং এ আমাদের 53 কারওয়ান বাজারে এই তাহলে নামধারী সাংবাদিক হতে কি লাগে, অথবা টিভির মাইক্রোফোনের মতো লোগো তাদের হাতে কিভাবে আসে? উত্তর খুবই সহজ। রাজধানীর কাটাবন বা নীলক্ষেতে 200 থেকে 500 টাকা দিলেই মিলবে যে কোনো ডিজাইনের লোগো, আর 50 থেকে 200 টাকা দিলেই আইডি কার্ড। যেখানে হচ্ছে আমি 2টা ভিডিও দিলে আমি এইখানে ইনকাম করতে পারতেছি। এই যে ডলার ইনকাম করার যে প্রবণতা, যেটা হচ্ছে সাংবাদিকতায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে। গণমাধ্যম তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। তাহলে সমাধান কি? তথ্য প্রযুক্তিবিদরা বলছেন এদের শক্ত হাতে দমনে দরকার যথাযথ আইন ও নীতিমালা। কেউ যদি বলে একটা কার্ড বানিয়ে আমি সাংবাদিক, তাহলে তো সাংবাদিক হয়ে গেল না। ওই জন্য বললাম একটা নীতিমালা, একটা প্রোটোকল থাকা উচিত। সাংবাদিকতার যে সমস্ত প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে ওনাদেরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত, সরকারের সাথে পরামর্শ করা উচিত, বা এটি কিভাবে থামানো যায়, কমানো যায়। মোবাইল সাংবাদিকতার নামে হয়রানির ঘটনায় শুধু ভুক্তভোগী নয়, উদ্বেগে সরকারও। সমাধান করার ক্ষমতা মূলত প্রযুক্তিগতভাবে। আমরা সেই কারণে আমাদের দেশে আভ্যন্তরীণভাবে বিটিআরসির এই কারিগরি ক্ষমতা আছে এবং কর্তৃত্ব আছে। আর অপরদিকে এই ধরনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে, যে ধরনের ফেসবুক, মেটা, ইউটিউব, এই ধরনের প্ল্যাটফর্মের যারা টেক জায়েন্ট, আমরা এই দুই কর্তৃত্বের জায়গাতে একটা যোগাযোগ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি। ফেসবুকে এসব ভিডিও দেখে কেউ হয়রানি অনুভব করলে তাকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ তথ্য প্রযুক্তিবিদদের। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি উপস্থিত থাকবেন। আমাদের দলের আরও নেতৃবৃন্দ, মন্ত্রীবৃন্দ, বিএনপি এবং অঙ্গ দলের নেতৃবৃন্দ, এবং অবশ্যই জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শ্রমজীবী মানুষের একটা বিশেষ দিন সারা বিশ্ব জুড়ে যেটা পালিত হয় সেটা হলো মহান মে দিবস। এই মে দিবস 120 বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বের শ্রমজীবী মানুষ উদযাপন করছে তাদের ঐক্যের প্রতীক হিসাবে, তাদের আন্দোলন সংগ্রামের প্রতীক হিসাবে, এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের যে লড়াই, সেই লড়াইয়ে উদ্দীপ্ত করার দিন হিসাবে। আমরাও বাংলাদেশের শ্রমজীবী মানুষ, তাদের পক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল এই দিবসটি উদযাপন করতে যাচ্ছে। সবসময় আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি, শুধু এই কারণে নয় যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, এই কারণেও যে আপনারাও শ্রমিক, আপনারাও শ্রমজীবী মানুষ। বরং সত্য বলতে কি, যে সবচেয়ে সচেতন শ্রমজীবী মানুষ হলেন আপনারা। কারণ আপনারা যা টেলিভিশনে দেখান
তার বাইরে আরও বহু কিছু আছে যেটা আপনারা দেখেন। সরকারি চাকরি ছাড়ার ৩ বছর পূর্ণ না হয় সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে পারছেন না এনসিপির মনিরা শারমিন। তবে ইসির এই সিদ্ধান্তে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন, বৈধতা পেয়েছে বিএনপির ৩৬ প্রার্থীর সবাই। সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্যস্ততা। পরে রিটার্নিং কর্মকর্তা জানান, সরকারি চাকরি ছাড়ার ৩ বছর না হওয়ায় আরপিওর বিধি অনুযায়ী প্রার্থী হতে পারছেন না 11 দলীয় জোটের মনিরা শারমিন। আরপিওর 1972 এর 12 চ অনুযায়ী কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। তবে ইসির সিদ্ধান্তে একমত নন মনিরা শারমিন ও তার আইনজীবী, জানিয়েছেন আপিল করার কথা। আমি যেই চাকরিটা করতাম ব্যাংকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের 10ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি। তো সেই জায়গা থেকে এই চাকরির বিধান যেটি আসলে যে আইনে আসলে 3 বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। সাধারণ ইলেকশনের এমপি পদে কিন্তু দাঁড়ান নাই, উনি সংরক্ষিত দাঁড়িয়েছে। এখন যে আইনের বিধানটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে উচ্চপদস্থ কর্মচারীদের জন্য। এদিকে শেষ দিনের যাচাই বাছাইয়ের বৈধতা পেয়েছে বিএনপির 36 প্রার্থীর সবার মনোনয়ন। পরে দেশ ও জনমানুষের জন্য কাজ করার প্রত্যয় জানান বৈধ প্রার্থীরা। তরুণরা যে চোখে বাংলাদেশ দেখতে চায়, তাদের সেই স্বপ্ন এবং আমাদের পুরনোদের অভিজ্ঞতা দুটোর একটি সমন্বয়ে চমৎকার বাংলাদেশ উপহার দেব। একজন নারী হিসেবে অবশ্যই নারীদের নিয়ে কথা বলবো, ফিমেল এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করে যাব, বিশেষ করে ফিমেল এডুকেশন, ফিমেল হেলথ নিয়ে কাজ করব। যে সকল ইয়াং জেনারেশন যারা রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে, আমি তাদের যারা মনে করে রাজনীতি মানে কলহের জায়গা, রাজনীতি মানে পরচর্চা, পরনিন্দার জায়গা, এখানে একজন আরেকজনকে ছোট করার জায়গা, সেই দৃশ্যটা আমি পাল্টাতে চাই আমি আমার কর্মের মাধ্যমে। নারীর সম অধিকার, ক্ষমতায়ন সহ কর্মক্ষেত্রে পরিবেশ নিশ্চিতে বলিষ্ঠ ভূমিকা রাখার কথাও বলেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পবিত্র ধ্বনি উচ্চারণে সাদা ইরহাম গায়ে জড়িয়ে হজ যাত্রীরা এগিয়ে যাচ্ছেন পবিত্র গন্তব্যের পথে। দুনিয়ার সব ব্যস্ততা আর হিসেব নিকাশ পেছনে ফেলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে পবিত্র হজ যাত্রায় পা বাড়াচ্ছেন তারা। এই যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের করতে হজ ক্যাম্পে জোরদার করা হয়েছে নজরদারি ব্যবস্থা, বাড়ানো হয়েছে তদারকি। ষষ্ঠ দিনের মতো চলছে হজ যাত্রা। বৃহস্পতিবার 9টি ফ্লাইটে ৩,৫৫১ জন যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। প্রতিদিনের মতো হজ ক্যাম্পে ভিড় করছেন হাজারো মানুষ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় দুনিয়ার সকল ব্যস্ততা, হিসাব নিকাশ পেছনে ফেলে এক অনন্য আত্মিক টানে পবিত্র এই পথে পা বাড়াচ্ছেন তারা। দেশবাসীর কাছে দোয়া চাই, পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। সামনে অনেক বিশৃঙ্খলা, যেটা আসলে কাম্য না আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে সবকিছু প্ল্যান মাতেই হচ্ছে, কিন্তু খাবারের দামটা অনেক বেশি। আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহর ঘরটা আমি তওয়াব করার আল্লাহ সুযোগ করে দিছে। আশকোনা হজ ক্যাম্পে গতকালের অপ্রত্যাশিত চুরির ঘটনায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। আমাদের সিকিউরিটিকে আরো নিশ্চিত করার বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পাশাপাশি যে সমস্ত ছোট ছোট গেট ছিল যেগুলোকে সবসময় খোলা রাখার প্রয়োজন নেই, সেগুলোকে আমরা তালাবদ্ধ করে সেখানে আমরা ফোর্স নিয়োগ করে রেখেছি। স্বপ্ন, ত্যাগ আর বিশ্বাসের এক অনন্য গল্প নিয়ে প্রতিদিনই উড়াল দিচ্ছেন হাজারো মানুষ। তাদের প্রত্যাশা একটাই, এই যাত্রা যেন কবুল হয় আর ফিরে আসেন এক নতুন মানুষ হয়ে। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। অপরাধ নিয়ন্ত্রণে পুরো ঢাকা মহানগরে 11,000 সিসিটিভি ক্যামেরা স্থাপন করবে ডিএমপি।
খুব দ্রুতই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরে নবনির্মিত বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। এ সময়ে পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্প পরিদর্শন শেষে ওপেন হাউস ডে অনুষ্ঠানে অংশ নেন তারা। এ সময় স্থানীয়রা এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। বক্তব্যে কমিশনার বলেন, মোহাম্মদপুরে 700 সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মোহাম্মদপুরের অপরাধীদের ছবি দ্রুতই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি আকারে বলেও জানান তিনি। হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম ও ভাড়াটিয়াদের তথ্যের জন্য নির্দিষ্ট অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ডিএমপি। বিভিন্ন আসনে সংঘাত সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তবে ভোটের হারে পড়েনি সহিংসতার প্রভাব। ভোট দিয়েছেন 80% উপরের ভোটার। এদিকে ভারতের আরেক রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচনে ভোট হয়েছে। সেখানে ভোট পড়েছে 70%-এর বেশি। দু রাজ্যেই সকাল 7টায় শুরু হওয়া ভোট চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। মুর্শিদাবাদের হরিহরপাড়া ভোট দিতে কেন্দ্রের বাইরে ভিড় করেছেন ভোটাররা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হচ্ছে রাজ্যের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ সহ 16 জেলার 152 আসনে। এ দফার ভোটে 1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এরই মধ্যে ভোট দিয়েছেন বিরোধী শিবির বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি। বলেন, আগের চেয়ে এবার ভোটের পরিবেশ ভালো, অনেক ভালো, বেটার, 99% বেটার, যেটা 90% বেটার। নন্দীগ্রামে দুটো হিন্দু পাড়াতে ভোট দিতে না বলেছিল, আমি ভিডিও কলিং করে নাকচিরাচর, গড়চক্রবেড়িয়া বাজার, তারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। ভোটকে ঘিরে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রথম দফায় ভোটের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশের 5 লাখ সদস্য মোতায়েন রয়েছে। নেতাজি ইন্ডোরে প্রথম দফার ভোট পর্যবেক্ষণ করছেন পর্যবেক্ষকরা। সবশেষ পাওয়া খবর পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই ভোট গ্রহণ চলছে। ভোটাররাও ভালো অভিজ্ঞতার কথাই জানিয়েছেন। তবে মুর্শিদাবাদের কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু করতে কিছুটা দেরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, মুর্শিদাবাদের নওদায় একটি ভোট কেন্দ্রে হুমায়ুন কবিরের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায় তৃণমূল কর্মীরা। এছাড়া মালদার একটি কেন্দ্রে ইভিএম মেশিন বিকলের খবর পাওয়া গেছে, যাকে কেন্দ্র করে সেক্টর অফিসারের সাথে ভোটারদের হাতাহাতি হয়েছে বলে জানা গেছে। বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলছেন, এত বড় যজ্ঞে এমন ছোটখাটো বিচ্যুতি ঘটবেই, একে বড় করে দেখিয়ে ইস্যু করা উচিত নয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে ভোট দিয়েছেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী খুশবু সুন্দর। ভোট দিয়েছেন সুপারস্টার বিজয় থালাপাথি, রজনীকান্ত, জিভা সহ অনেক তারকারা। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার পর 2026 সালের বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 3,77,171 জন। সব রাজ্যেই ভোট গণনা হবে 4 মে। ইফাতিরা, স্টার নিউজ। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে অচল অবস্থা যেন কাটছেই না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করায় 2টি জাহাজ জব্দ করেছে ইরান। এর মধ্যে একটি জাহাজের ভারতে যাবার কথা ছিল। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানি জাহাজ জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে কোনোভাবেই সচল হবে না হরমুজ। শান্তি আলোচনার সমান্তরালে হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক তৎপরতা শুরু করেছে ইরান। বৃহস্পতিবার ভোরে পানামার পতাকাবাহী MSC ফ্রান্সেস্কা এবং লাইবেরিয়ার পতাকাবাহী অ্যাপিমিনোন্ডাস নামের 2টি কন্টেইনার জাহাজ ঘেরাও করে ইরানি স্পিডবোট। রয়টার্স নিশ্চিত করেছে যে সেনারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে জাহাজ দুটিতে উঠে পড়ে এবং সেগুলোর নিয়ন্ত্রণ নেয়। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করে জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করছিল। এদিকে তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতির এমন প্রকাশ্য লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া সম্ভব নয়। একই সুরে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির সম্প্রসারণকে ভণ্ডামি বলে অভিহিত করেছেন।
ইরান সবসময় সংলাপ ও চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং এখনও তা করে যাচ্ছে। তবে প্রতিশ্রুতি লঙ্ঘন, অবরোধ এবং হুমকি হল আলোচনার পথে প্রধান বাধা। বিশ্ব আপনাদের সীমাহীন কপটতাপূর্ণ কথা এবং আপনাদের প্রতিশ্রুতি ও কাজের মধ্যে বৈপরত্য প্রত্যক্ষ করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প চান ইরান একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আলোচনায় আসুক। এটি বর্তমানে ইরানের অভ্যন্তরে বাস্তববাদী এবং কট্টরপন্থীদের মধ্যে একটি লড়াই। প্রেসিডেন্ট একটি ঐক্যবদ্ধ প্রক্রিয়া চান। আমরা সেই প্রক্রিয়ার অপেক্ষায় থাকাকালীন একটি যুদ্ধবিরতি বজায় রয়েছে। শেষ পর্যন্ত বিরতির মেয়াদ কী হবে তা নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়, যেখানে প্রতিদিন প্রায় 130টি জাহাজ এই রোড দিয়ে চলাচল করত, সেখানে এখন হাতে গোনা কয়েকটি জাহাজ পার হতে পারছে। হরমুজ প্রণালীর এই অচলাবস্থা কাটবে কিনা তা এখন নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের উপর। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। এবার লেবাননে একের পর এক যুদ্ধবিরতির শর্ত ভাঙছে ইসরায়েল। বুধবারও দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে এবং 5 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে এক সাংবাদিকও রয়েছে। লেবাননে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, একটি গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় মারা গেছে 2 জন। একই এলাকার একটি ভবনে হামলায় প্রাণ হারান আমাল খলিল নামের এক সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদ মাধ্যম আল আখবারের কর্মী ছিলেন। এ হামলায় আরও এক সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বরাবরের মতো এবারও ইসরায়েলের দাবি, তারা সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের দাবি, যে গাড়িতে হামলা চালানো হয়েছে সেটি একটি সামরিক স্থাপনা থেকে বের হচ্ছিল। তবে অভিযোগ উঠেছে, ওই সাংবাদিককে টার্গেট করেই হামলাটি চালানো হয়। অথচ গেল 16 এপ্রিল থেকে ইসরায়েল এবং লেবাননের মধ্যে কাগজে কলমে যুদ্ধবিরতি চলছে। এই ছিল স্টার নিউজ প্রাইম।